বাংলাদেশে এখন যে নাট্য আন্দোলন বা থিয়েটার নিয়ে কাজ হচ্ছে, এটা সম্পর্কে আপনি কতটা আশাবাদী? আমরা কি আহ, তবে আমি বলবো যে হ্যাঁ, ভালো কাজ হচ্ছে। তবে কেন জানি আমার কাছে মনে হয় যে আমরা যেই সময়টা ছেড়ে এসেছি সেটা ছিল একটা গোল্ডেন টাইম। এবং তখন মানে মঞ্চ নাটক, আমরা এখনও বলি যে মঞ্চ নাটকের আসলে বিকল্প নেই। অনেক প্রোগ্রামেরই বিকল্প হয়েছে। মঞ্চ নাটকটা মঞ্চ নাটকই, মঞ্চ নাটকটা মঞ্চের সামনে এসে দর্শক হয়ে দেখতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে বিভিন্ন মিডিয়া আসার কারণে, বিভিন্ন কিছু আসার কারণে যেই ডেভোশনটা ছিল, যে ডেডিকেশনটা ছিল, সেটা আগের তুলনায় অনেক কম। একটা সময় এরকম ছিল, এই দল একটা ভালো নাটক করেছে, তা আমাদেরকেও করতে হবে। আরেকটা দল তখন আরেকটা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ একটা মানে সাংঘাতিক একটা সুস্থ সুন্দর একটা প্রতিযোগিতা ছিল। এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে দর্শক অনেক ভালো 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 নাটক, কালজয়ী নাটক দেখতো। আমরা যেমন আমাদের দলের পক্ষ থেকে অনেক ভালো ভালো নাটক করেছি, কিন্তু বিষাদ সিন্ধু 5.5 ঘন্টার নাটক, সেই মীর মোশাররফ হোসেনের গল্প অবলম্বনে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনে 10 মাস আমরা রিহার্সাল করেছি। 10 মাস। এবং 10 মাস পরে এটা প্রথম পর্ব আমরা মঞ্চে নামিয়েছি। এখনকার যারা নাট্যকর্মী বা নাট্যশিল্পী, তারা এত বড় কাজ ভাবতেও পারছে না। সেই দিক দিয়ে মঞ্চের নাটকে এক ধরনের একটা ভাটা আছে। তবে আমি এখনও, অনেকেই মঞ্চ নাটকে ভালোবাসে বলে, কিন্তু আমাদের অনেক সতীর্থরা, সহকর্মীরা অনেকেই মঞ্চের সাথে এখন যুক্ত নেই, কিন্তু আমি করি। আমার এখন যে নাটকটি মঞ্চে চলছে, ট্রায়াল অফ সূর্য সেন, কারণ আই লাভ থিয়েটার। এক কথায় আমি সিনেমা করি, আমি টিভি করি, কিন্তু আমি যেদিন মঞ্চে পারফরমেন্স করি সেদিন আমার কাছে মনে হয় যে আমি কিং, রাজা। একটা শরীরে নতুন উদ্যম এসে যায়। একেবারেই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে আপনারা যতটা সময় দিয়েছেন, মানে জীবনের অর্ধেক কি বলবো, 4/3 মনে হয় অভিনয়ের পিছনে। পারলে তো পুরোটাই দিয়ে দিই। কারণ ওই যে বলছি, এটা হচ্ছে আমার স্পন্দন, হৃদস্পন্দন। ওটা চললে আমার হৃদস্পন্দন চলবে। সুতরাং অনেকেই কেউ বলেন, শুনি, আমি আমার জীবনে এত সময় ব্যয় করেছি, ইটস মাই লাইফ। সো এখানে ব্যয় করার কিছু নেই, ওর মধ্যেই আমি বেঁচে আছি, আমার মধ্যেও বেঁচে আছে। সো এটা একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমি কোনো সময় ব্যয় করিনি। আমি যেমন নিঃশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি, আমার থিয়েটারটাও, আমার অভিনয়টাও এইরকম। সুতরাং আলাদা কোনো কিছু নেই, আমি এবং আমার অভিনয় সত্তা এক। এত অসাধারণ একটা কথা বললেন যে নিঃশ্বাসের সাথে আপনার অভিনয়, যা আপনাকে বাঁচিয়ে রেখেছে। অদ্ভুত সুন্দর কথাটা, ভীষণ ভালো লাগলো। নাদের ভাই, আপনার কি অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে বা এইটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে আপনার নিজস্ব? সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে তো আমি পছন্দ করি। যেমন থিয়েটারও আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, এবং টেলিভিশন নাটকে। তবে এখন টেলিভিশন নাটকের চাইতে সিনেমা আমাকে অনেক টানে, কারণ আমার কাছে মনে হয় সিনেমা ইটস এ হিউজ ক্যানভাস, এবং এখানে আমার মনের ইচ্ছা গুলো আরও অনেক বেশি আমি পূরণ করতে পারবো। এবং ওই লক্ষ্য থেকে 2015 সালে কিন্তু আমি প্রথম একটা সিনেমার নির্দেশনা দিলাম, পরিচালনা করলাম। কারণ অভিনয় করতে করতে আমার কাছে মনে হলো আমি পরিচালনাটা কেন করব না, এটা একটু দেখতে হবে এটা কি। এবং করলাম আমি 2015 সালে পরিচালনা। তখন আমার কাছে মনে হলো যে অভিনেতার চাইতে পরিচালকের দায়িত্বটা অনেক 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 বেশি। সে লাইক ক্যাপ্টেন অফ দ্য শিপ, আর অভিনেতা হচ্ছে সেই শিপের একটা মাত্র পার্ট। তো তখন মনে হলো যে এটা অনেক চ্যালেঞ্জিং। তারপরে আমি লালচর পরিচালনা করলাম, দর্শক ভালো বলেছে এটুকু বললাম। দুই একটা ফেস্টিভ্যালে এটা দুই একটা পুরস্কারও পেয়ে গেছে। তারপরে
করলাম মেয়েটি এখন কোথায় যাবে ইমদাদুল হক মিলন সাহেবের রচনায়। সেটা 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। ওটা আমি শুধু পরিচালনা করেছি। লালচরে আমি পরিচালনাও করেছি, অভিনয়ও করেছি। কিন্তু পরিচালনা এবং অভিনয় করতে গিয়ে লালচরে আমি বুঝলাম যে সিনেমা এত বড় একটা ক্যানভাস, ওখানে দুটো একসাথে করা যাবে না। হয় পরিচালনা করতে হবে, না হয় অভিনেতা। দুটো একসাথে করা খুব কঠিন ছিল লালচরে। ওইটা আমার ইনএক্সপিরিয়েন্সের কারণেই হয়েছে, কারণ আমি এটা করতে গিয়ে বুঝতে পারিনি। কারণ নাটক অনেক আমি করেছি, আমি পরিচালক, আমি অভিনেতা। কিন্তু সিনেমা খুব কঠিন একটা জায়গা। এত হিউজ রেসপন্সিবিলিটি একজন পরিচালকের কাঁধে থাকে যে তার পক্ষে আলাদাভাবে আবার অভিনেতা হিসেবে কাজ করাটা খুব ডিফিকাল্ট। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিনেমা যখন পরিচালনা করব তখন আমি অভিনয় করব না। আর আমি যদি কোনো সিনেমায় অভিনয় করি, আমি সেই সিনেমাটা পরিচালনা করব না। এরপরে আমি মেয়েটি এখন কোথায় যাবে করলাম, সেটা আমি অভিনয় করিনি, আমি শুধুই পরিচালক ছিলাম। এবং সেটা 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের জুরি বোর্ডের কাছ থেকে। এবং সেটা গল্পটা দর্শক অনেক পছন্দ করেছে। ওটা একটা গান আছে, আজকেই আমরা শুনছিলাম, এক জায়গায় গিয়েছিলাম যে আপনার প্রিয় গান কোনটি আপনার সিনেমার। তা আমি বললাম যে আমার মাথায় যত চুল, গাজী মাজুল আনোয়ারের রচনায়, ইমন সাহার সুরে, ফজলুর রহমান বাবুর কণ্ঠে। এটা এই পর্যন্ত 30 মিলিয়ন ভিউজ, ইউটিউবে আপনি সার্চ করলেই পাবেন। সো এটা আমি বলবো যে অনেক বড় সাফল্য। এরপরে আমি একটা ছবি করেছি জাজ মাল্টিমিডিয়ার। এটা একেবারেই কমার্শিয়াল ঘরানার ছবি, জিন। আমাদের ধর্মে, বিশেষ করে মানে ইসলাম ধর্মে জিন নিয়ে অনেক মিথ আছে, অনেক কথা আছে। তো কিন্তু আমাদের দেশে জিন নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়নি, জিনের উপরে কোনো ছবি হয়নি। মানে জিন বলতে অনেকে বুঝে জিন মানে ভূত, জিন ভূত। তো জিন যে আলাদা একটা কিছু, এটার উপরে আমরা প্রায় 2 বছর ধরে জিনের উপর একটা স্ক্রিপ্ট করেছি এবং এটার নির্দেশনা আমি দিয়েছি, পরিচালনা আমি করেছি। 2020 সালের করোনার আগেই ছবিটার শুটিং পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে করোনার কারণে এটা পোস্ট প্রোডাকশনের কাজগুলো শেষ হয়নি, কারণ এটার টোটাল পোস্ট প্রোডাকশনের কাজ আমরা ভারতে করছি। এই কারণে এই ছবিটা এখন পর্যন্ত দর্শকের সামনে নিয়ে আসতে পারিনি। তো আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে, এই বছরের মধ্যে আমরা ছবিটা রিলিজ করব। এবং আমি বলতে পারি যে দর্শক অবশ্যই এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। না নাদির ভাই, আপনি অনেক ব্যতিক্রম ধর্মী এবং অনেক অসাধারণ কিছু কাজ করেছেন, যেটা আসলেও সবসময় মনে রাখার মতো। ভীষণ এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আপনার জন্য। আমরা তো আনন্দ করে দেখি, কিন্তু যে করে সে বুঝে কতটা পরিশ্রম দিতে হয়, সেজন্য স্যালুট আপনাকে। আর এই যে পর্দার মাঝে থাকা মানুষগুলোকে কিন্তু সাধারণ মানুষরা আমরা অনেক জানতে চাই। তো এবার আপনাকে কিছু ব্যক্তিগত কিছু জানতে চাইবো, খুব বেশি ব্যক্তিগত না, একটু। জীবনের প্রথম ভালোবাসা কি ছিল, নাটক না সুন্দরী নারী? নারী আলাদাভাবে আমার চোখে কখনোই ছিল না। আমার তো জন্মের পরে আমি নারী বলতে দেখেছি আমার মাকে। কিন্তু ভালোবাসা তো ছিলই, এবং একটু কি বলে পাক্কু টাইপের ছিলাম, তো একটু একটু মানে একটু বেশি বুঝতাম আগে যেটা আমার বয়সের আমার বন্ধু বান্ধবরা যখন ওই যে বলেছি, যখন ওরা চড়ুই ভাতি খেলতো, আমি তখন নাটক করতাম। আর আমি যখন ওটা ছেড়ে আরেকটু এগিয়ে গেলাম, ওরা তখন স্কুলে যাচ্ছে। তো তখন থেকে মনে হতো যে না, কেউ যদি আমাকে ভালোবাসতো, কারোর সাথে যদি আমার হতো, তো কেউ হয়তো চাইতো, কিন্তু ওইটা আমার কখনো নজরে পড়েনি। কিন্তু আমি যাকে চাইতাম এটা নজরে পড়েছে। যেমন একদিন আমার বউকে দেখলাম, তখন ও স্কুল ছাত্রী, আমিও বোধহয় ম্যাট্রিক, এরকম দেখলাম একটা মেয়ে যাচ্ছে স্কুলের দিকে, শ্যামলা মেয়ে, মানে গায়ের রং আপনার মতোই, নাকে একটা নথ পরে একটা মেয়ে যাচ্ছে, ওকে দেখে আমার খুব ভালো লাগলো এবং সরাসরি বললাম। ও আমাকে বলো যে তুমি তো এতটুকু একটা ছেলে, তুমি কি ভালোবাসা বুঝো? আসলেই তাই, ম্যাট্রিক পাস করা একটা ছেলে কে বুঝবে? যাই হোক, তারপর অনেক খাটাখাটনি করে ওকেই ধরেছি। সেই প্রথম, সেই হ্যাঁ, ওকেই ধরেছি।
তো তখন থেকে ও মানে আমি তো একটু পাক্কু, আমার চাইতে একটু বেশি পাক্কু আর কি। মেয়েরা ও একটু সবসময় হ্যাঁ, ও সবসময় একটু মানে এখনো শাসন করেই যায়, এটা করবে না, ওইটা করবে, এটা করবে না, ওইটা করবে, এইরকম। এই তো একদিন বললো তো আমরা বিয়ে করি, বলছি চলো বিয়ে করি, অসুবিধা কি। এবং ওই বিয়ের গল্প তো আর একটা খুব মজার গল্প আছে। আমার বাবাকে মানে আমার তখন তো কিছু করি না, কাজকর্ম করি না, কে আমাকে বিয়ে দিবে বলে, কোনো গার্জেন দিবে? তা আবার একটা ইয়ে ছিল যে না, ফ্যামিলি বাইরে আবার বিয়ে করবো না, বাবাকে মাকে রাজি না করে বিয়ে করা যাবে না। এখন প্রস্তাব দিবে কে বাবাকে? তো তখন তো আর এই মোবাইল ছিল না, টিএনটি ফোনে, আমার বাসায় টিএনটি ফোন ছিল। আমি রুমাল পেঁচিয়ে আমার সম্বন্ধে সাজলাম, আমি সম্বন্ধে সেজে আমার বাবাকে ফোন করে বললাম যে খালু, আমি মুকুল বলছি, বেবির বড় ভাই। বলে আমি বিয়ের প্রস্তাব দিলাম যে ওই যে আমার ছোট বোনটাকে নাদের তো খুব পছন্দ করে, তো মানে আমরা একদিন আপনার বাসায় আসতে চাই। তো আমার বাবা তো একটু, তো এমনিতে আমার বাবা যথেষ্ট উদার মানুষ ছিলেন এবং রক্ষণশীলতা একেবারেই ছিল না। বললো বিয়ে করবে কোনো সমস্যা নেই, কিন্তু কাজকর্ম কিছু করে না। হ্যাঁ, বললো আচ্ছা দেখেন আমরা আসি, কথা বলি। বললো আচ্ছা আসেন আসেন আসেন। আমার বাবা বললো, আমাকেই বললো, কিন্তু আমি তো রুমাল পেঁচিয়ে আমার সম্বন্ধীর চরিত্রে অভিনয় করলাম আর কি। এই যে অভিনয় তো রক্তে আছে, সেটা হয়ে গেল। এবং ওইটা করে আবার ডেট ফিক্স করে আমার সম্বন্ধীকে গিয়ে বলেছি, শোনেন অমুক দিন কিন্তু আমার বাবার কাছে যেতে হবে। তখন আবার ওই তখনও কিন্তু অভিনেতা হিসেবে আমার কোনো নাম ডাক বা কিছুই হয়নি, কিন্তু আমার অন্য নানা কারণে আমার একটু নাম ডাক ছিল আর কি। মানে মোট কথা আমার সম্বন্ধে খুব ভয়টা পেত আমাকে, বলছে আপনাকে যেতে হবে কিন্তু নাহলে অসুবিধা হবে। তো উনি আমার ভয়ে গেলেন আর কি। এই যে ভয়ের ভয়ের কথা থেকে আসি, আপনাকে দেখলে কিন্তু আসলে ভয় লাগতো। সবাই বলে যে নাদির ভাইকে দেখে ভয় লাগে। আপনি কি আসলে খুবই ভয়ের, না ভিতরটা আপনার খুবই সুন্দর নরম? না এটা জানি না, তবে এটা বলতে পারি যে শিল্পীরা কখনো হিংসুক হয় না, শিল্পীরা কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। ওরা মানে কি বলে, আত্মধ্বংসকারী হয়, বিনষ্টকারী হয়। ও নিজেকে নিজে কষ্ট দেয়, কিন্তু ও অন্য কাউকে কষ্ট দেবে না। এটা এটা শিল্পীদের সারা পৃথিবীতেই শিল্পীর ইয়েতে পারে না। দেখবেন যে শিল্পী আত্মহত্যা করেছে, শিল্পী অসুস্থ হয়ে গেছে, নিজেকে কষ্ট দিচ্ছে, কারণ আর এটা এমন এত বড় একটা জায়গা যে এটা আটলান্টিক মহাসাগর বা প্যাসিফিক ওশেনের চাইতো মানে এত বড় যে এটার কোনো সীমারেখা নেই। একজন শিল্পী যতই পায় ততই আরেকটু এগোতে চায়, আরেকটু এগোতে চায়। ফলে তার মধ্যে একটা অতৃপ্তি থেকেই যায় যে কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি। আমরা যদি কবিগুরু রবি ঠাকুরও আমাদের সামনে থাকতো, ওনাকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলতো আমি কি করেছি, আমি তো কিছুই করতে পারিনি। আমার ধারণা এটা। তো এটা সব শিল্পীদের মধ্যেই অতৃপ্তি থাকে। আর ওই যে রাগের বিষয়টা বললেন, একটা কথা আমার নিজেরও মাঝে মধ্যে মনে হয় যে মানুষ কি আমাকে ভয় পায় কিনা। তো ছোটবেলা থেকে বোধহয় এটা হয়েছে যে একটু মানে একটু সামাজিক বলেন বা পাড়ার মধ্যে বলেন, একটু আগের মানুষ ছিলাম হয়তো, এই কারণে ধমক টমক খুব বেশি খেতাম আর কি, এটা করবে না। আর সারাক্ষণ থাকতামই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতামই। এবং এটা এটা মুরব্বীদের, পাড়ার অভিভাবকদের বা যাদের ছেলেমেয়েরা যথেষ্ট শান্ত স্বভাবের, যারা ঘরে থাকতে পছন্দ করে, ওদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা, চলো এটা করি, চলো ওই গাছের আমটা পারি, চলো একটা ফুটবল কিনে নিয়ে আসি, ফুটবল খেলি। অর্থাৎ কিছু না কিছু কাজে আমি ব্যস্ত। তো এটা মানে দেখতো যে এ একটু ভিন্ন, এর সাথে থাকলে তোমার ছেলেটা নষ্ট হয়ে যাবে, আমার মেয়েটা বকে চলে যাবে, এইরকম একটা ইয়ে ছিল। তো এক ধরনের বোধহয় একটু তুচ্ছতাচ্ছিল্যর একটা বিষয় ছিল। তো ওই থেকেই যেমন অভিনেতা হওয়ার পিছনেই, ঠিক অভিনেতা হয়ে যাব এমনটা না থাকলেও এমন কিছু একটা করব সবাই যেন আমাকে সম্মান করে। 12 রকম মানুষ আমার জীবনের প্রথম একটা ধারাবাহিক,
এবং যেটা আমাকে পরিচিতি এনে দিয়েছে টেলিভিশন দর্শকের কাছে, তা হঠাৎ করেই দেখি এক পর্ব বা 2 পর্বের পরে এক গ্রুপ মহিলা এক জায়গায় কোথায় গেলাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, আমাকে দেখে বলছে এই দেখ তো ওই যে বোকা লজিক মাস্টারটা না, ওই বোকা লজিক মাস্টারটা না। তখন আমি বললাম বারে আমি চালাক করার চেষ্টা করছি, এরা তো সবাই আমাকে বোকা ভাবছে, ঠিক আছে নাদের তুমি বোকা হয়ে যাও। ওই কিন্তু বোকা হয়ে গেলাম। এবং এই 12 রকম মানুষের আমার পরিচিতি, আবার 12 রকম মানুষ করার পরে বেশ 1-2 বছর আমি খুব এক ধরনের অস্বস্তিতে ভুগেছি, যে আমার মনে হচ্ছিল আমাকে বেঁধে ফেলা হচ্ছে এই বোকা শোকা একটা ইমেজের মধ্যে। এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। এই রূপনগর করলাম, যেখানে খুব বদমেজাজি, আনকম্প্রোমাইজড বাট অনেস্ট একটা পুলিশ অফিসার, একেবারে রিভার্স ক্যারেক্টার। যেই ক্যারেক্টারটা আবার দর্শকের কাছে আমাকে ভিন্ন মাত্রায় আমি উপস্থাপিত হলাম, এবং দর্শক সেই ক্যারেক্টারটা কিন্তু আমাকে গ্রহণ করলো।